সর্বপ্রথমে আমি সন্ত শিরোমণি গুরু রবিদাস জি মহারাজের চরণে কোটি কোটি প্রণাম। বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের চরণে আমার প্রণাম এবং বিশ্ব মানবতার দিশারি গৌতম বুদ্ধের প্রতি আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আজকে আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা আপনাদের সাথে করার চেষ্টা করছি, আপনাদের থেকে শোনার চেষ্টা করছি, আমার নিজস্ব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করছি। প্রাথমিকভাবে আমি রতনপুর দাসপাড়ার আসার জন্য বেশি আগ্রহী হয়েছিলাম যখন জয়ন্তদার কাছ থেকে আমাদের বিপদ মঞ্জন বাবু একটা খবর পাই যেখানে কোনো একটা বিষয় নিয়ে সমস্যা। সমস্যাটা কি সেটা জানার একটা প্রচেষ্টা করেছিলাম, কিন্তু আমরা জানি যে আমাদের সমাজের মানুষের এই সমস্যা কেন হয়। প্রধান কারণ হচ্ছে এতক্ষণ ধরে আপনারা প্রত্যেকে শুনলেন যে আমাদের সমাজের মানুষের শিক্ষা নেই, আমাদের সমাজের মানুষ ছোট জাত হয়ে আছে, নিচু হয়ে আছে, চেতনা নেই, লোকে আমাদের ছোট বলে, মারে ধরে, ভয় দেখায়, তাদের ইচ্ছে মতো কাজ করিয়ে নেয়, তাদের কথা মতো না চললে আমাদের অনেক রকম সমস্যায় পড়তে হয়। এটা আমাদের বাস্তব অভিজ্ঞতা। কিন্তু কেন আমাদের এই সমস্যাগুলো কেন হয়? আর আমরা যারা আছি, যারা এই যে দাস সম্প্রদায়ের মানুষ আছি, মুচি বললে অনেকের লজ্জা লাগবে, গাটা শিউরে ওঠে, মাথাটা নিচু হয়ে যায়, কেমন কেমন একটা লাগে, মানে সে সাহস, সে আত্মবিশ্বাস আমাদের কিন্তু নেই। আরে সাহস বা আত্মবিশ্বাস নেই কেন? মায়েদের, ভাইদের, ছোট বোনেদের, ছোট ছোট শিশুদেরকে আমরা কেন সেই আত্মবিশ্বাসটাকে তৈরি করতে পারি না? কি কারণ? অন্য কোন জাতিরা নিজেদের জাতের পরিচয়কে গর্ব সহকারে দেয়, আর আমাদের জাতের পরিচয় দিয়ে লোকে আমাদের গালি দেয়, গালাগালি দেয়, মুচি, চামার, এগুলো একটা গালাগালি। লোকে আমাদের জাত বলে, আমাদের ডাকে, আমরা আমাদের গালাগালি মনে করছি, আর তারাও বলছে চামার বলে গালাগালি দেবে, মুচি বলে গালাগালি দেবে। ব্রাহ্মণ বলে কেউ তো গালাগালি দেয় না, ঘোষ বলে তো কেউ গালাগালি দেয় না, কায়স্থ বলে তো কেউ গালাগালি দেয় না। তাহলে কারণটা কি? কোথায় আমাদের ভুল হয়েছে? কেন আমরা এখন সেই নির্যাতনের শিকার হচ্ছি? সেই প্রশ্নের অনুসন্ধান করতে হবে। সর্বপ্রথমে আমি আপনাদেরকে একটু আলোচনা করে শোনানোর চেষ্টা করছি। এই যে চামার বা মুচি বলছে, একটা জাতি বলে গালাগালি দিচ্ছে, এর ইতিহাসটা সব জাতির ইতিহাস আছে, তাহলে আমাদের জাতির ইতিহাস আছে। একটু আগে আমাদের নির্মল বাবু বলছিলেন, অরুণদা বলছিলেন, বিপদদা বলছিলেন, যে জাতি তার ইতিহাস জানে, বাবা সাহেব বলে গেছে, সে জাতি উন্নতি করতে পারে। তাহলে আমাদের ইতিহাসটা কি সেটা তো জানতে হবে। আমরা তো কিছুই জানি না। আমরা জানি আমরা চামড়ার কাজ করি। ঘোষেরা কি করে? গরুর দুধ হয়, দুধের ব্যবসা। মুচিদের কি কাজ? চামড়ার জিনিসপত্র তৈরি করে, জুতো সেলাই করে, জুতো তৈরি করে, এই কাজ। নাপিতের কি কাজ? চুল কাটবে, সঙ্গে যে চুল কাটার সেলুন আছে, নাপিতদের কাজ। ধোপার কি কাজ? জামা কাপড় কাচবে, এই তো কাজ। ব্রাহ্মণের কি কাজ? পুজো করবে। এগুলো এক একটা পেশা, এক একটা কাজ। তো আমাদের পূর্বপুরুষরাও এই কাজ করে গিয়েছে, এখনো আমাদের পূর্বপুরুষরা কাজ করছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে সবাই যদি কাজ করে, সবার যদি পেশা থাকে, তাহলে আমাদের পেশা করলে আমরা ছোট হয়ে গেলাম কেন? এর জন্য আমাদের একটু পিছনে চলে যেতে হবে। সাধারণ বিবেক বুদ্ধিকে কাজে লাগাতে হবে। একটু আগে শিক্ষার কথা বলছিল যে আমরা বাচ্চাদের স্কুলে পাঠাই না, আমরা বেশি পড়াশোনা জানি না, শিক্ষা নেই আমাদের, আমরা সব মূর্খ, অশিক্ষিত। বাস্তবে কি সেই পরিস্থিতি আমাদের ছিল? বাপ ঠাকুররা যারা আছে, মায়েরা, দিদিমারা যারা আছে, একটুখানি ভেবে দেখুন তো,
আজ থেকে 40 বছর 50 বছর আগে আপনারা যখন আমাদের থেকেও ছোট ছিলেন, 10 বছর 12 বছর বয়স ছিল, পেট ভরে খাওয়া হতো, ভাত খেতেন পেট ভরে? পেতেন না ভাত, খুদের চালের ভাত যুক্ত না আমাদের। লোকের বাড়ি থেকে অনেক সময় ফ্যান চেয়ে নিয়ে এসে খেয়েছি, মাঠ থেকে পাট শাক নিয়ে এসে পেট ভরিয়েছি, বাগান থেকে ওল, মান কচু, গুঁড়ি কচু, নানা ধরনের এই সমস্ত ফল মূল পাতা এইসব খেয়ে বেঁচেছিলাম আমরা। এই যে পরিস্থিতি ছিল, তখন কি আমাদের স্বার্থ ছিল স্কুলে যাওয়ার? পড়াশোনা কি করে শিখবো? আরে খাবো বাঁচবো, তারপরে তো স্কুলে যাবো, তারপরে তো লড়াই করবো, তারপরে তো অনেক কিছু হবে। না আছে জমি, না আছে বাড়ি, কিচ্ছু ছিল না। অনেক সময় লোকের জায়গায় বাস করেছি, পুকুরের পাড়ে, খালের ধারে, গ্রামের একদম শেষ মাথায় আমাদের পাড়া। কখনো উপলব্ধি করেছেন কত আত্মীয় স্বজনের বাড়িতে আমরা গিয়েছি? আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের দাসপাড়াগুলো সব গ্রামের শেষে কেন হয়? দাসপাড়া সাইডে কোথায় 5 ঝাড় 10 ঝাড় চারিদিকে আছে, খালের ধারে পুকুরের ধারে কেন হয়? সমাজ থেকে বার করে দিয়েছিল আমাদের, তাদের মধ্যে আমাদের রাখিনি, তাদের সঙ্গে মেলামেশা করতে দিত না, ছোঁয়া জল খেত না, জল পিপাসায় মরে গেছে তাও কেউ জল এনে দিত না। এই তো পরিস্থিতি ছিল আমাদের। সেই জায়গা থেকে দেশ স্বাধীন হয়েছে, সংবিধান তৈরি হয়েছে, আমাদের সমাজের মানুষ একটু খেয়ে পড়ে সবেমাত্র বেঁচে স্থিতি হয়েছে। এবার আমাদের বাচ্চারা যাচ্ছে স্কুল কলেজে, 9, 10, 11, 12, এখন কলেজে যাচ্ছে, ভালো ভালো পড়াশোনা করছে, অনেক ডিগ্রি করছে, চাকরিও পাচ্ছে, বড় বড় উচ্চ র্যাঙ্কে চাকরি করছে। তাহলে এটা সবে শুরু হলো। আমরা তাহলে চামড়ার কাজ করা কি এত অন্যায়, এত অপরাধ, এত জঘন্য, এত নোংরা কাজ ছিল? আচ্ছা, নিজের এই যে শিক্ষার কথা বলছিলাম, আবার ফিরে আসি। শিক্ষা কি স্কুলে গেলেই শিক্ষা হবে? আমি 11, 12 কলেজ পাস করে ফেলেছি, আমার মধ্যে সেই মানসিকতা নেই, আমার মধ্যে সেই সততা নেই, আমার মধ্যে সেই মানুষের মধ্যে সেই সহমর্মিতা, মানুষকে সম্মান দেওয়া, মানুষকে ভালোবাসা, মানুষের বিপদে আপদে পাশে থাকা, সেই শিক্ষা, সেই জ্ঞান আমার নেই। আমি শিক্ষিত বলতে পারবো আমি শিক্ষিত? যে লোকটা আজকে আপনার বাড়ি এসে বেড়ে যাচ্ছে, আপনার জাতি তুলে গালাগালি দিচ্ছে, আপনাকে ভয় দেখাচ্ছে, আপনার সমস্ত কিছু কেড়ে নিচ্ছে, সে হয়তো MA পাস, আমি বলবো তাকে শিক্ষিত? শিক্ষিত না। গুরুজি বলছেন, গুরুজির কথা আগে একটু সামনে আমি বলে রাখি, কারণ বারবার গুরুজির কথা আসবে। গুরুজির নাম হচ্ছে গুরু রবিদাস। তিনি ভারতবর্ষের তথা সারা বিশ্বের মধ্যে এখন 1 নম্বর গুরু, সমস্ত গুরুর গুরু। তাই জন্য তাকে নাম বলা হয়েছে সন্ত শিরোমণি। কেউ বলে রবিদাস, কেউ বলে রুইদাস, কেউ রায়দাস, কেউ রামদাস, পশ্চিমবঙ্গে প্রচলিত মুচিরাম দাস। তার শিক্ষা, তার জ্ঞান সারা ভারতবর্ষের মানুষ, সারা পৃথিবীর মানুষ একটা সময় গ্রহণ করেছে। 52 জন রাজা রানী রাজস্থান, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি, হরিয়ানা এই সমস্ত এলাকায় বসবাস করত। রাজারা নিশ্চয় মুচি জাতের লোক হয় না? তারাও গুরুজিকে গুরু বলে মনে করেছে, স্বীকার করেছে, মেনে নিয়েছে। মীরা মায়ের নাম শুনেছি আমরা প্রত্যেকে, কৃষ্ণ ভক্ত মীরা। সেই মীরা হচ্ছে গুরুজির শিষ্য। তাহলে গুরুজি এমন কি শিক্ষা দিয়েছে আমার জাতিকে, গুরুজি এমন কি শিক্ষা দিয়েছে আমাদের সমস্ত ভারতবাসীকে, যে তাকে সবাই মিলে গুরু বলে স্বীকার করছে? আমাদের জাতির জন্য তিনি কি অবদান দিয়েছে? এবার ফিরে আসছে আমাদের সেই জাতির পরিচয়, আবার চলে আসবে এই জায়গায়। জাতির পরিচয় বলছি কি? চামড়ার কাজ করেছি আমরা। তাহলে চামড়ার কাজ শুধু আমরা করেছি বলে আমরা নিচু নয়, চামড়ার কাজ সারা পৃথিবীর মানুষ করে গেছে। আচ্ছা বলুন তো, আজ থেকে 2000-5000 বছর আগে যখন এই জামা কাপড় ছিল না, তৈরি হতো না জামা কাপড়, তখন মানুষ কি করতো? মানুষ কি পরে বেড়াতো? কিছুই তো
ছিল না। জামা কাপড় কতদিন হয়েছে? 200 বছর, 300 বছর আগে। তার আগে কি করতো মানুষ? সবার প্রথমে আদিম মানুষ কি করতো? উলঙ্গ হয়ে ঘুরে বেড়াতো। অসংখ্য বারবার প্রত্যেকটা মানুষ উলঙ্গ হয়ে ঘুরে বেড়াতো। তারপরে আসলো কি আমার জাতির লোক চামড়াকে কিভাবে, তারপরে আসলে আমার জাতির লোকরা কি করলো? মানুষের এই গাছের ছাল, গাছের পাতা, কোন জঙ্গলিরা দেখেন না, টিভিতে দেখেননি, ছবিতে এই যে জঙ্গলিরা পরে ঘুরে বেড়ায়, পাতা দিয়ে ছাল দিয়ে পোশাক করে। তাহলে তারা যদি পাতা ছাল দিয়ে পোশাক পরে ঘুরে বেড়াতো সেটা ভালো না? মরা পশুর চামড়া দিয়ে ব্যাগ বানিয়েছে, জুতো বানিয়েছে, জামা কাপড় বানিয়েছে, সেটা ভালো। নিশ্চয়ই জামা কাপড় চামড়া দিয়ে বানিয়েছে সেটা অনেক উন্নত মানের। তাহলে যে জাতির লোকেরা মানুষকে জুতো পরিয়ে বাবু বানানো শেখালো, যে জাতির মানুষরা চামড়া দিয়ে পোশাক পরিয়ে লজ্জা নিবারণ শেখালো, সেই জাতির মানুষ ছোট হয় কিভাবে? মনের মধ্যে প্রশ্ন জাগে না? আমরা কিন্তু ভাবার সময় পাইনি, কারণ পেটে খিদে, কাজ করতে হবে, নাহলে পরিবারের ছেলেপেলেরা না খেয়ে মরে যাবে। তাহলে চামড়ার যদি এত প্রয়োজন ছিল, তাহলে মানুষের চাহিদা তো খুব ছিল। সবাই তো পরবে পোশাক, সবাই তো জুতো পরবে। জুতো চামড়ার পোশাক যদি কেনে, কার কাছ থেকে কিনবে? ঘোষ বাবুদের থেকে নেবে না ব্রাহ্মণ বাবুদের থেকে নেবে? আমাদের থেকে নেবে। তাহলে আমাদের যদি নাই, আমাদের ব্যবসা রমরমিয়ে চলবে। ব্যবসা যদি রমরমিয়ে চলে, তাহলে আমার জাতের মানুষের উন্নতি হবে, টাকা পয়সা থাকবে, ধন দৌলত অনেক কিছু থাকবে। আমার জাতি অনেক ডেভেলপ ছিল, অনেক উচ্চ শিক্ষিত ছিল, অনেক কালচারাল কৃষ্টি সমস্ত কিছু ছিল আমার জাতির মধ্যে। তাহলে এই দুর্দিন কেন? কারণ আমার জাতির মানুষরা সমস্ত মানুষকে সমান চোখে দেখে, সবাইকে ভালোবাসে, সবাইকে ভরসা করে, সবাইকে নিয়ে চলে। পরবর্তীতে যখন কিছু ব্রাহ্মণ্যবাদী মানুষরা ঢুকলো, তারা আমাদের মধ্যে ভেদাভেদ করে দিল, আমাদের ধন দৌলত সব কেড়ে নিল। কেড়ে নিয়ে তারা নিজেদেরকে সবার উঁচু করলো, মাঝখানে অনেক ছোটখাটো জাত আর ঢুকিয়ে দিল। আমাদের মেরে ধরে সমাজ থেকে বাইরে বার করে দিল, আমাদের রাস্তাঘাট বন্ধ করে দিল, পুকুর বন্ধ করে দিল, জমি জায়গা বাড়ি ঘর ধন সম্পদ যা ছিল সব কেড়ে নিল। এই পরিণতিতে নিয়ে এসেছে এই ব্রাহ্মণ্যবাদী কালচার, যেটা প্রত্যেকটা মানুষের মধ্যে এখনো পর্যন্ত, যারা জাতিবাদী মানুষ, যারা আমাদেরকে ছোট চোখে রাখে, তাদের মধ্যে এই কালচার ঢুকে আছে। শুধু আমরা নিজেরা জানলে হবে না, তাদেরকেও বোঝাতে হবে, দেখ তোরাও পেশা, আমাদেরও পেশা, আমরা অনেক বেশি, আমরা বুদ্ধিমান, অনেক বেশি সচেতন, সুশিক্ষিত। স্কুলে না গেলেও, এক কলম পড়াশোনা শেখা না জানলেও আমরা মানসিকভাবে শিক্ষিত। সেই জন্য চামার বা মুচিদেরকে পাড়ায় যদি কোনো সালিশি হতো, আগে কোন সালিশি সভা দিয়ে পাশ যেতে দিত না। সেই সালিশি সভায় মুচিদের উপস্থিতি বন্ধ ছিল, কারণ তাদের ব্যবসাটা চলবে না। তারা সেখানে অন্য মানুষকে ভুল বুঝিয়ে, অন্যায়কে তারা প্রশ্রয় দিয়ে তারা তাদের স্বার্থ সিদ্ধি করবে। আর আমার মুচিহাজির লোক যদি সেখানে থাকে, সে বলবে এটা তোর অন্যায় করছিস, তোরা ঠিক করছিস না, ওর সঠিক ন্যায় বিচার কর। এই কথা যাতে না বলতে পারে, তাই সবাই আমাদের বন্ধ হচ্ছিল যাওয়া। তাহলে আমাদের মধ্যে মানবিক, আমরা জন্মগতভাবে শিক্ষিত, সেই শিক্ষাকে আমাদের এখন জাগাতে হবে। গুরুজি কি বলছে? অবিদ্যা হিত গীন মাধব বিবেক দীপ মলিন। মানে সঠিক বিদ্যাকে পড়তে হবে আমাদের, সঠিক জ্ঞানকে আমাদের জানতে হবে, যেন সেই মানুষদেরকে বোঝাতে হবে। আজকে আমরা একত্রিত নয় বলে আমার বাড়িতে এসে মারছে, আমাকে রাস্তায় ধরে মারছে, আমাকে ভয় দেখাচ্ছে। একটা শান্তিপ্রিয় জাতির মানুষ, নিরীহ মানুষ আমরা, সংবিধানকে মেনে চলি আমরা, আমাদের বাড়ি এসে মেরে যাবে, এত সাহস, এত দুঃসাহস কার হয়? কেন সে আমার বাড়ি এসে, আমার পাড়ায় এসে, আমার এলাকায় এসে আমাদেরকে ধমকে যাবে? দেশে আইন নেই, দেশে সংবিধান নেই।
আমি আজকে আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, যদি এই জাতিবাদী মানসিকতার মানুষ আপনাদেরকে দ্বিতীয়বার এই ধরনের নোংরা কাজ করে, আপনারা আমাদেরকে বলবেন, প্রয়োজনে সারা ধর্ম আমরা অচল করে দেবো, প্রয়োজনে গিয়ে মতো আমরা ঘেরাও করবো, তাও যদি নয় আমরা কলিকালে অবরোধ শুরু করবো। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা সংবিধান মেনে চলি, আমরা আইন মেনে চলি, কিন্তু কেউ যদি আমাদের গায়ে হাত তোলে আমরা কিন্তু তার এক আঙুল দেখালে আমরা দু আঙুল দেখাতে কিছু পাবো না। এই চেতনায় বিশ্বাস, এই আত্মমর্যাদা আমাদের মধ্যে জাগাতে হবে। আমাদের মধ্যে আত্মমর্যাদা কম হয়ে গেছে, আমরা ভুলে গেছি এতদিন ধরে ভাতের লড়াই করে গেছি, এখন আর ভাতের লড়াই নাই, এবার হবে জাতের লড়াই। তাহলে জাত যদি আমাদের প্রধান বিষয় হয়, আজকে শিক্ষা দীক্ষায় কোনো দিক থেকে আমরা তার বাড়ি থেকে কিছু চেয়ে এনে খাচ্ছি না, আমি রোজগার করছি, আমি খাচ্ছি, আমার পরিবারকে খাওয়াচ্ছি, তার এত বড় সংস্কৃতি রয়েছে আমার তারা চলে যাবে। সারা ভারতবর্ষে 30 কোটি মানুষ বাস করছে, আমরা যারা সারা ইউরোপ মহাদেশে নেই, সারা অস্ট্রেলিয়া মহাদেশে নেই, আমেরিকার বেশি লোক আমরা বাস করি সারা ভারতে। আমরা কোনো মতে কিন্তু কোনো কিছু বরদাস্ত করবো না, যদি আমাদের উপর অন্যায় হয় আমরা কিন্তু শেষ দেখে ছাড়বো। প্রথম এবং শেষ কথা এটাই আমাদের আপনাদেরকে বারবার বলেছি, এখনো বলছি, গুরু রবিদাস জি আমাদের যে পথ দেখিয়েছেন, তিনি আমাদের বলছেন সাত সঙ্গত মিলি রহিয়ে মাধব জैसे रहे মধু মক্ষীরা, মানে মৌমাছি যেরকম একত্রিত হয়ে থাকে সেরকম আমাদের একত্রিত হয়ে থাকবে। কেউ যদি আমার চাকে একটা ঢিল মারে আমরা একত্রিত হয়ে ঝাঁপিয়ে পড়বো, তার বিরুদ্ধে আমরা সেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, কিন্তু আমরা শান্তিপ্রিয়। আমরা উপচে দিয়ে কাউকে কামড়াবো না, আমরা উপচে দিয়ে কারোর হুল ফোটাবো না, কিন্তু আমার চাকে ঢিল মারলে আমরা কিন্তু ছাড়বো না, আমরা একত্রিত হয়ে ঝাঁপিয়ে পড়ে আমাদের কিন্তু বিরুদ্ধে আমরা লড়ে যাবো। এই কথা বলে আর গুরুজির প্রতি আমাদের এই অগাধ বিশ্বাস, আত্মবিশ্বাস, এই মর্যাদাকে আমরা অক্ষুণ্ণ রেখে আপনাদেরকে সকলকে সঙ্গে নিয়ে আমি বলতে চাইছি, আমাদের সকল সদস্যবৃন্দদের সামনে আপনারা আসুন, একত্রিত হয়ে সারা মুর্শিদাবাদ, সারা নদিয়া, সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা যে রবিদাস, রুইদাস, ঋষিদাস, চর্মকার, চামার বা মুচি জাতির যে একত্রিত হওয়ার ঐক্য মঞ্চ তৈরি করেছি, সেখানে আমরা যে বিভিন্নভাবে সরকারের থেকে আমরা কিছু কিছু বিষয়ে বঞ্চিত হচ্ছি, সেগুলোও যেমন আমরা সুরক্ষিত করতে পারবো, সেরকম ভাবে আমাদের জাতিগত ঐক্যকে, আমাদের রাজনৈতিক রংকে আমরা দূরে রেখে শুধুমাত্র সামাজিক ভাবে, জাতিগত ভাবে আমরা একত্রিত হয়ে আমরা একসঙ্গে সংঘবদ্ধ হয়ে শান্তিপূর্ণভাবে আমরা যদি বসবাস করতে পারি, সে বিষয়টা আমাদের নিশ্চিত করতে হবে। আপনাদের যত আত্মীয় স্বজন পরিজন আছে প্রত্যেককে আপনারা দায়িত্ব নিন, তাদের সঙ্গে আলোচনা করুন যে আমাদের জাতি সংগঠন আছে, আজকে কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত এক কথায় আমরা 10,000, 50,000, 1 লক্ষ মানুষ জড়ো করতে পারি। গত বছর 27শে নভেম্বর কলকাতায় আমরা রাজ্য সম্মেলন করেছি, এবছরও হবে 27শে নভেম্বর রাজ্য সম্মেলন কলকাতায়, সেখানে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ সেখানে জমায়েত হবে। ধীরে ধীরে মানুষ আমাদের চাইতে সচেতন হচ্ছে, জাতিবাদী মানুষগুলোর বুকে ভয় ঢুকছে, দ্বিতীয়বার তারা কিছু সাহস করবে না। আসুন নিজেদের মধ্যে, নিজের পাড়ার মধ্যে কার সঙ্গে কার লড়াই আছে, পাড়ার মধ্যে কার সঙ্গে কার দলাদলি আছে, পাড়ার মধ্যে কার সঙ্গে কার কথা নেই, মারামারি ঝগড়াঝাটি আছে, সমস্ত কিছু ভুলে যান। জাতিগতভাবে এখন নিজেরা আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে না রুখে দাঁড়াই, আজকে তারা একজনকে মারছে, কালকে আরেকজনকে মারবে, পরশুদিন আরেকজনকে মারবে, এই সাহস যাতে তাদের বুকের মধ্যে না আসে, একটা বাচ্চার গায়ে যদি হাত তুলতে গিয়ে তাদের 5 বার ভাবতে হয়, সেই বিষয়টা কিন্তু আমরা নিশ্চিত করব। যাই হোক, অনেক দেরি হলো, আমাদের আবার কলকাতায় ফিরতে হবে। আপনারা প্রত্যেকে আছেন, প্রত্যেকে দায়িত্ব নিন, গ্রামে আপনারা কমিটি তৈরি করুন, আপনারা আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে থাকুন, যে কোনো বিষয় নিয়ে, যে কোনো বিপদে, যে কোনো সময় আপনারা বলবেন, আমরা আপনাদের কাছে আসবো, আপনারা আমাদের কাছে যাবেন। প্রয়োজনে আমরা ন্যাশনাল কমিশনে আপনাদের বিষয়টা আমি তুলব, প্রয়োজনে আমরা আরো বড় বিষয় যদি করতে হয় বিষয়টাকে নিয়ে আমরা করব, কিন্তু তার আগে আপনাদের মনে সাহস জোগান, আপনারা ঐক্যবদ্ধ হন, আপনারা রুখে দাঁড়ান।
আর শান্তিপূর্ণভাবে আপনারা বসবাস করার চেষ্টা করুন। জয় গুরুদেব, ধন্য গুরুদেব। আপনি আসুন বস, আপনি একটু আসুন এদিকে, আপনাকে ফটো দেবো। আন্তরিক অভিনন্দন জানাই আমাদের মাননীয় শিক্ষক ঋষি রামপ্রসাদ দাস, ঐক্যমঞ্চের রাজ্য সম্পাদক। উনি সুন্দরভাবে আলোচনা করেছেন। আশা করছি আপনারা আগামী দিনে এই পাড়ায় কথার গানে একটা কমিটি গঠন করবেন এবং আমাদের সোশ্যাল মিডিয়া গ্রুপে যুক্ত হবেন। এখন আমরা সামান্য একটু কাজ সেরে আমরা